বেশ অনেকখানিটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনে যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সব প্রকাশ করলো আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে দাঁড়াতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি এক কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত সুরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পরে। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাইরে বাইরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোন 1-2 দিন পর পর কি যে হয়, খায় না কিছু না। তোরা যদি রাতেই না খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমিও তোদের জন্য রান্না করব না। আবির হেলানা থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল। নিরেট কণ্ঠে শোধালো, মেঘ খায়নি? মালিহা খান সাহসে উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলে উঠে পড়লেন। আবিরের রুম থেকে বের হতে দেখেই রাকিব আর রাসেল দুইজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা to 10:30টার দিকে 10:30টার মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একাই যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখেছিস? তুই এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছু বলল না। বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার ওপরে ভারী বর্ষণ হচ্ছে, ফলে ঢাকা শহরের রাস্তায় পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটা ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢেলে দিয়েছে কেউ। আপদামস্তক ভিজে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমে দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসে বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না, তারপরও আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখে পড়ে ফাঁকা বিছানা। কেন জানি বুকে ছ্যাদ করে উঠল। ভেতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের ওপরে ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজল, কোথাও নেই। রুম থেকে বের হয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। এক গাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবে উত্তর দিল, আপু তো রুমেই, সে তো খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গায় পুনরায় দেখল, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে
উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে সে নিজের রুমে। হঠাৎ চোখে পড়ে সিঁড়ির দিক। মনের অজান্তে বলে উঠল, ও ছাদে নেই তো? কোনো কিছু না ভেবেই ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমেছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কোলাতে পারছে না সে। বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশে দেখেছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টি পড়ে রেলিংয়ে ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের ওপর পড়ে আছে মাথা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়নী। আবিরের হাত কাঁপছে, তবুও ঝাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সাহসী অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবির সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকলে তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটেছে এইভাবে। আবির সহসা দুই হাতের কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। আবিরের চোখ বয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুইজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পায়া ফেলে করিডর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকল। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়েল এনে হাত, মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুইবার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরকে জলশক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে এসেছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির লোককে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথা বলে হালিমা খান আতঙ্কে উঠে বলল, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটে দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখ গোমরা থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ের অসুস্থতা মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবির সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়।
আবিরের পেছনে ডাক্তার ও মেঘের রুমে ঢুকলো। মেঘের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কি না, আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়া হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপরে প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বের হয়ে গেল। ভেজা শরীরে পুরো বাইক দিয়ে ডাক্তারের বাড়ি পৌঁছে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে এসেছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কান্না করছিল আর বারবার মেঘকে ডাকছিলেন। মেঘের মাথার নিচে একটা টাওয়েল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের ওপর রেখে মেঘের ওয়ার্ড্রপে একটা ড্রয়ার খুললেন। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল একটা সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামনি, তুমি ওকে একটু ধরে বসাও। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে। মেঘের কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুয়ে হাত পা তেল মালিশ করতে লাগলো দুইজনে। হালিমা খান আবিরের শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করবে, শরীর খারাপ করবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे ही वादा है मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যে হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেঘের ডান হাতের পায়ে মালিশ করে দিচ্ছিলেন আর একটু পর পর মেঘকে ডাকছিলেন। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে কিছুক্ষণে কি ঘটেছে। মায়ের প্রশ্ন উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমে পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ করে দৃষ্টি পড়ে বাঁ পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেরালো মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠল। সঙ্গে সঙ্গে একবার গলাতেও হাত রাখল। সহসা বলে
উঠলেন, মেঘ তোর তো জ্বর উঠেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি। ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকুও যেন পাচ্ছে না। কথা বলা তো দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনোরকম উঠিয়ে খাটের সাথে হেলানা দিয়ে বসিয়ে নিজে ধরে রাখলেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে উঠে মেঘ তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা-দোক্কা খেলত, সে আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা মুখে কোনোরকম গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বাম ডান ঘাড় ঘোরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করল না আর। হাত ধুয়ে নিজের হাতে মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখল। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমাকে ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢোকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো, থার্মোমিটার এনে জ্বর মাপলো। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরো একটা কম্বল এনে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বলেছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে ওষুধ দিয়ে গেছেন। ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করলেন, ভাই কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরেও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। টমাটে চেহারা কুচকুচে কালো বর্ণ হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনো, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভেজাতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। তারপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি
আমি কি এখন ফিরে ভুল করলাম? আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবির মনে পড়ল স্মৃতি। এক প্রণয়িনী 2 বছরের নীরবতা কুকড়ে কুকড়ে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখে, আর যার কারণে সে নিজেই একটা সমস্যা ভুলের কারণে গত 2 বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনোই সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার সাতসাগরের পানির ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টো রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশ যাওয়া, 2 হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করা। আবির বাড়ির প্রতিটা সদস্য থেকে মতামত নিয়েছিল সেই দিন, এমনকি তার হৃদয় হরিণের কাছেও সেই দিন আকুল মিনতি করে জিজ্ঞাসা করেছিল সে কি চায়। ছোট্ট হৃদয়হনী অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেই দিন আবিরের চোখে চোখ রাখেনি। আবির কোনো কথার উত্তরও দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙতে অক্ষম, সে ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে নিষ্ফল চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলে, ভাইয়া তুমি যেও না, কিন্তু সে শেষ দিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিনদেশে। এই পৃথিবীর বুকে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, সে রাজকন্যাকে ফেলে চলে গিয়েছিল বহু দূরে। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছোটাছুটি করত, অথচ আবিরের সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলেও সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। সেই ছুটোছুটি, সেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাট বদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটা ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কান্না নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যাওয়া বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েকশো বার শুধু জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তর দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাচ্ছে, তাই এভাবে কাঁদছে। সেও আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবির সেই
ক্রন্দন স্থির হয়ে প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাই, এভাবে কাঁদছো কেন? আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। আবির এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16 বছর পেরিয়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে? আবির তখন অঝরে কেঁদেই চলেছে, গলা খাকারি দিয়ে ছোট করে বলল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে সেই গুরু দায়িত্ব, একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাই, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুই ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়ে অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মেশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনের কমপক্ষে 3 বার করে তানভীরকে কল করে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন কোনো দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের একটাই কথা, বেঁচে থাকলে দেশে ফিরে মেঘকে দেখব। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগেই ফিরতে হলো। আবির চেয়েছিল আরো 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যে ছেলের জন্য ছোট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, তার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছিল। সে জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিনে ভর্তি করানো হয়েছে, সেই কোচিনে জয়ও ভর্তি হয়েছিল। তা তানভীর ও আবির ভাইয়ের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর খুব চেষ্টা করেছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে সুযোগ হচ্ছিল না। কোচিন থেকে আবিরকে তা জানানোর পর ছেলেদের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিনে দিয়ে আসতে এবং নিয়ে এসেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিনে সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে ওই ছেলেটাই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। এমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরতেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান
তানভীর ঘন্টাখানিক মেঘের মাথায় জলপট্টি দিয়ে কিছুটা দিচ্ছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিরে তুই এখনো এখানে? সেই কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, দুই ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ে তানভীরের বিড়বিড় করে বলল, এই রে, ভাই কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু একটু পর পর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমাকেই ডাকো। কোনো রকম কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমে কোথাও নেই, বেলকনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকে চোখ পড়লো আবিরের সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যে আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন, রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখে কণ্ঠ শক্ত করে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, ভাইয়া প্লিজ ভাইয়া রুমে চলো, কি পাগলামি শুরু করেছো তোমরা। আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবির অবদিত কথায় তানভীরের প্রচন্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমি মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের সুরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথমে কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে এসেছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেল। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখে মুখে ফুলে গেছে। আবিরের চোখ মুখ ফুলে আছে দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেটেছে। তার উপর বৃষ্টি, এখনো চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতের সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখলো, হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দিব ভাইয়া?
আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলেই তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া, চলো না খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। আবির বুঝতে পারলো ভাইকে জোর করলে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আবির বাকিটা রাত কাটালো বেলকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমছে, ঝিলমিলে বৃষ্টিও একসময় কমছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা দুয়েক পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্নার পর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুমে সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্ত্রী, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের ওপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গিয়েছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সমান। ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথাটার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিয়া খান, আকলিমা খানও যেন একজোট বিলাপ শুরু করেছে। যে যার মতন করে কোথা থেকে প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে এসেছি, কখন গিয়েছিলি, ভিজলি কেন, আরো কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ট এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প করে খেয়ে নে প্লিজ। মেঘ সবার ওপর ওঠা রাগ যেন মায়ের ওপর ঝাড়লো। কাঁপা গলায় চিৎকার দিয়ে বললাম তো খাবো না। তেতো লাগছে সবকিছু। কথা ঠিক মতো শেষও করতে পারল না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টেনে টানলো কপাল পর্যন্ত। আবির গভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতন কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসে দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছে ওর কোনো প্রকার চাপ না দিতে। অনুগ্রহ করে ওকে একটু শান্ত থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞাসা করছিল, আর কিছুই না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার, তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেংচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছা বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ, কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছে।
রুম রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙ্গুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখে পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবির চোখাচোখি হতে আবিরের এক টানে দুবার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের ওপর রেগে আছে। আকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শোধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ ওষ্ঠ উল্টানোর কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো, একসাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে আবিরের জিহ্বার নিচে ধরল। মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুইজনই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবদ্ধ। মেঘের বুকে ভেতর তোড়পাড় শুরু হয়েছে। এর মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনেই মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দিবে আমায়? আবির কোনো দিক না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। আবির বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আমি আর খাবো না ভাইয়া। তানভীর আর জোর করল না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া বোনকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লেগেছে। তানভীর রুমের থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবার আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়ে মেঘের ছোঁয়াতে। আকস্মাৎ মেঘের মনটাও খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টদশীর দিকে। মেঘের কথা সম্পন্ন করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিন তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু নম্র স্বরেও বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে এসেছে।
চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তুলে। মেঘ শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতেই গাল বয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি, এটা কি করে বোঝায় তোকে? এই কেউটা যে নিজে থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি নিস্তব্ধ। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্তস্বরে বলল, তুই হয়তো জানিস না, কারোর জীবনে অপ্রকাশিত উপন্যাস তুই, কারোর সুখ নিদ্রার একমাত্র কারণ তুই। তোর চোখে ওই চাহনি কারোর নবস্বপ্নের সূচনা। তোর ওই অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনার কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘের বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলো বুঝলো কি না কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর সুরে বলল, তোর বাবা মায়ের। নিজের মানে ভাব চাচ্চু আর মামনির ওপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘের অক্ষিপল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কারো ভালোবাসা প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার থেকে প্রয়োজনের বাইরে কোনো কথা বলেন না, সেখানে তোর ইচ্ছা অনিচ্ছা নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বুঝতে হবে না। কাকিমণি কাকাইয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামনির কথা কি বলবো তোকে? চাচ্চু আর মামনি খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুইজন খুশিতে যত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হলেও একটু গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামনির থেকে পেয়েছিস। তানভীরের জীবনে বাবা মায়ের পরে তোর স্থান। মিম আদি তো তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারোর নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শোধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের 2 আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চিপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতে কাটা অংশ চাপ পাওয়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাতে এটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল
মেইন গেটের পাশে দেওয়ালে ঘুষি দেওয়ার কথা, যে ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় মারার অপরাধে নিজের কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘ নিজের ওপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়া কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এ জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলারের স্বভাবের ব্যক্তির জন্য আজ যে জ্বরে ভুগছে এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। তিন কর্ত্রী রান্নাঘরের কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালো, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু। মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বলল, যে মেয়ে ভূতের ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই অবস্থায় নিয়ে আর কোনো প্রশ্ন করবে না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীর সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরেরও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলশ্রুতি গলা ব্যথা, সর্দি উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিন রুম থেকে বের হয়। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকে চুপচাপ চলে আসে। আরো কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজের সিঁড়ি দিয়ে উঠে গেল ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আঁতকে ওঠে। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবিরের জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁকডাক শুরু করলো। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিল। ভাবির ডাক শুনে দৌড়ে গেল। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেল আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতে ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরের ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গিয়ে তখনই মেঘের ঘুম ভেঙেছে। মালিহা খান কে রুমে থমথমে চেহারায় দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? মালিহা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা
তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘের স্বাভাবিক কণ্ঠে বলল। কেন, কি হয়েছে? হালিমা খান তপ্তস্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীরের লেগেছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকে তো ছেলেটা দৌড়ের উপরে, বৃষ্টিতে ভিজে অফিস থেকে এসে তারপর তোকে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গিয়েছে, আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিয়ে এসেছে। কিভাবে যেন হাত কেটেছে, সেই হাত ফুলে ব্যথার, এখন জ্বর উঠে গেছে, জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছেন।